কি রে, তুই রাতের বেলা বাইরে কি করস? হুতুম আইসক্রিম খেতে খেতেই উত্তর দিল। আমি কি একলা গেছি মাস্তান? আমি দেহ না কাগজ লগে গেছি। গ্যাসস তো কাল্লা বিন্দুর লাগে, তোর না কইছি কাল্লা বিন্দুর লাগে মিশবি না, নয় তুইও কাল্লা হয়ে যাবি। হিরণের কথায়ও সরল সোজা বিন্দুর বোকাশোকা হাসিটা বন্ধ হলো না, কিন্তু মুখ অন্ধকার করলো করবী। ছোট মানুষকে এসব বলবেন না, এসব কেমন ধরনের কথা? হিরণ এবার চোখ উল্টে তাকালো করবীর দিকে, লাল লাল তার চোখ যুগল। হিরণ বাঁকা হেসে বলল, ছোট মানুষকে তাহলে কি সব বলে? আমি তো বলছি না, বোঝাও। করবী মুখ ফিরিয়ে নিল দ্রুত। লোকটার চোখের দিকে তাকানো দেয় কেমন ভয় ভয় লাগে যেন। সে মুখ ঘুরিয়ে হুতুমকে ডাকলো। আসো হুতুম, বাসায় যাই, রাত হয়েছে। এতক্ষণ রাত হয়েছে মনে হলো। সেদিন দেখলাম সিএনজি করে এলাকায় ঢুকছে অন্ধকারে, তা তখন রাত ছিল না বুঝি। হিরণের বাঁকা নজর, বাঁকা কথায় ভয়ের শীতল স্রোত বয়ে গেল করবীর শরীর জুড়ে। লোকটা কি তবে জেনে ফেলল? নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো করবী। কপাল বেয়ে গড়িয়ে পড়া বিন্দু বিন্দু ঘামকে উপেক্ষা করে বলল, হ্যাঁ ছিল, আমার রোজগার করে খেতে হয়, সেজন্য যদি রাত করেও ফিরতে হয় তাহলেও আমার কিছুই করার নেই। আপনাদের মতো তো বাপের অঢেল টাকা নেই যে এলাকা এলাকা জুড়ে ঘুরে ঘুরে বখাটে পানা করলেই পেট ভরবে। আমাদের পেট চালানোর জন্য বাবার রোজগার নেই, তাই আরাম আয়েশ করে ঘরে থাকতে পারি না আমরা। বিয়ে করে নিলেই তো পারো রবি, বিয়ে করো আমাকে। কথা দিলাম, তুমি বিয়ে করলে আমি বখাটে থেকে সভ্য হয়ে যাব। তুমি আসলে আমি সব ছেড়ে দেব। আমাকে ভালো করে নিলেই তো পারো। শেষের কথাটা কেমন আবদারের সুর ছিল যেন, কেমন আকুতি মাখানো সেই স্বর। কিন্তু ছুতে পারল না করবীর হৃদয় দুয়ার। বরং সে এসব আবেগ উপেক্ষা করে বাড়ির ভেতর চলে গেল। একমাত্র এই ছেলেটার জন্যে এলাকার মানুষ তাকে বাঁকা চোখে দেখে। তার রূপ নিয়ে শ্লেষ কটাক্ষের প্রবণতা বাড়ে। লোকটাকে আশকারা দিলেই মাথায় উঠবে। করবী উপেক্ষা করলেও একজন আক্ষেপ ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল হিরণের লাল চক্ষু যুগলে। এই কথাগুলো তার জন্য হলে কতই না ভালো হতো। আবার নিজের ভাবনায় মনে মনে হাসল বিন্দু। কী সব আকাশকুসুম ভাবছে সে, তা আদৌ হয় নাকি? তেলে জলে কি কখনো মিশে খায়? আপা হলো বেজায় সুন্দরী, অথচ সে কয়লা। সেজন্য আপা প্রেম পেলে সে লাঞ্ছনা পাবে, সেটাই স্বাভাবিক। কিন্তু হিরণের লাল চোখগুলো দেখে বড় মায়া হলো ওর। একটু কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, তোমার কি শরীরটা ভালো না হিরণ ভাই? হিরণ করবীর যাওয়ার পর থেকে চোখ ঘুরিয়ে তাকালো বিন্দুর পানে। কিছুটা মুখ ঝামটি দিয়ে বলল, না, আমার শরীরটা ভালো না। সর তুই, সবুজ রঙের খ্যাত সেজে বসে আসোস। কোনো কৃষক দেখলে পরে চাষ করতে চলে আসবে। দূর হ চোখের সামনে থেকে। বিন্দু সরল দুপা, ঠোঁট ফুলিয়ে বলল, তুমি হুতুম আমার সাথে কত সুন্দর কইরা কারণ তুই আপাও না হতুমও না, তুই ভুতুম। সর এখান থেকে। তোর দেখলে আমার সাত পুরুষের নাম আমি ভুলে যাই। একটা মানুষের এমন রঙের জামা কেমনে পড়তে মন চায় আমার বোঝা? খচ্চরের মতন পছন্দ। আম্মাই কয় আমার এই রং ভালা মানায়। তোর আমার চোখ না চুলা? গিয়ে জিজ্ঞেস কর। খচ্চর বংশ, হুতুমটা আরো খচ্চর বানায় ফেলবে তোরা। হুতুম আইসক্রিম রেখে চোখ গোল গোল করে তাকালো, রাগী কণ্ঠে বলল। বিন্দুবালারে কিছু কইবে না একদম, ও অনেক সুন্দর। হিরণ মুখ বাঁকালো। হা, একবারে সামনের পরেই তোর বিন্দুবালা, কালা পরি। হিরণের তাচ্ছিল্য না বুঝেই হয়তো খুশি হলো বিন্দু। বিনা এতক্ষণ চুপ থাকলে এই কটাক্ষ মেনে নিল না। উঠতে উঠতে বলল, রাতের খাওয়া দাওয়া শেষ হয়েছে বেশ অনেকক্ষণ। করবী বই পড়ছিল। তার রাতের নিত্যদিনের রুটিনই এটা, আজও ব্যতিক্রম হয়নি। তবে কিছুক্ষণ আগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতেই সে বারান্দায় গিয়ে বসলো। পুরো এলাকা তখন অন্ধকারে নিমজ্জিত। শুনশান নীরবতায় খা খা করছে চারিদিক। করবীর রাত অপছন্দ, তাও এমন ঘুটঘুটে অন্ধকার রাত। কিন্তু অপছন্দের জিনিসও আজকাল অভ্যাস হয়ে গিয়েছে, সয়ে গিয়েছে মস্তিষ্কে। দূর হতে দূর অব্দি মৃত বিল্ডিংগুলো ছাড়া কিছুই তেমন দেখা যাচ্ছে না। জ্যোৎস্না নেই এক ফোঁটা। আকাশের কি মন খারাপ? এই নীরবতা ভেদ করেই হইচই ভেসে এলো। মারধরের শব্দও শোনা গেল ভীষণ। বিন্দুর কান্নার শব্দ আসছে। আজকেও কি মেয়েটাকে মারছে ওর মা? করবী কান খাড়া করলো। হ্যাঁ, বিন্দুর কান্নার শব্দের সাথে মহিলার কণ্ঠ পাওয়া যাচ্ছে। নিস্তব্ধ রাত হওয়ায় সব কথা স্পষ্ট শোনা যাচ্ছে। মহিলা ভীষণ বাজে ভাষায় গালাগালিও করছেন। করবী মনোযোগ দিতেই শুনল মহিলার গলা। মা আমি মরি খাইটা আর তুই ফুর্তি করস, মানুষের টাকা দিয়ে বেড়াস। তোর বাপ একটা 10 বছর ধইরা বিছানাতে পইরা আছে, আর তুই টাকা কামাইয়া মানুষের হাতে দেস। আরে কালি, তোর টাকা না দিলেও হে মায়ের জীবন চলবো। রূপ দেখা নাগররা এমনি আইব, তোরে কে নিব? কে নিব ক? নাই রূপ নাই কিছু, কলঙ্ক আছে খালি।
মহিলা বোধহয় আরও অনেক কিছুই বললেন, কিন্তু শুনল না করবী। কান চেপে ধরল সে। ছি, তার জন্যে মেয়েটা মার খাচ্ছে, তাকে সাহায্য করার অপরাধে। করবী নিজের মুখ চেপে ধরল। তার ভীষণ কান্না পাচ্ছে মহিলার কথায়। সে সুন্দর বলে তার কোনো সমস্যা নেই জীবনে, এটা মানুষ কিভাবে ভেবে নেয়? সুন্দর বলেই কি সে পুরুষদের মাথা ঘুরিয়ে জীবন কাটায়? তার এত কষ্টের মূল্য কই তাহলে? সবাই তো ভাবেই সে রূপ দেখিয়ে বিশ্ব কিনে ফেলেছে। সুন্দর হওয়ার এই এক অপরাধ। মানুষ ভাবে সুন্দরদের জীবনে কোনো দুঃখ নেই, অথচ মানুষ জানে না সুন্দর হওয়াটা কারো কারো জন্য সবচেয়ে বড় দুঃখের। যে মেয়েটার মাথার উপর বড় ভাইয়ের ছায়া নেই, বাবা একজন স্ট্রেচারের সাহায্য ছাড়া এক কদম আগাতে পারে না, সেই মেয়ে জানে সুন্দর হওয়ার অপরাধে কত শাস্তি ভোগ করতে হয় তাকে প্রতিনিয়ত। এসব ভাবনার মাঝেই করবী অন্ধকার রুমে প্রবেশ করলো ওর বাবা। অন্ধকার হাতড়ে মেয়ের দিকে একটা খাম এগিয়ে দিয়ে বললেন, এই টাকাগুলো বিন্দুকে দিয়ে দিস। মেয়েটা আমাদের থেকে বেশি অসহায়। করবী হতভম্ব। বাবা তো টাকার কথা জানতেন না। তবে যামিনীর অম্বরে আধার তখন ঘনীভূত। তৈয়ব হোসেন বসে আছেন মেয়ের পাশে। একমাত্র সম্বল বাবাটার বুকে করবীর অসহায়তারা ঠাঁই পেল। তৈয়ব হোসেন মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। বরাবরই তিনি গম্ভীর প্রকৃতির। মেয়ের সঙ্গে কথা বলার সময় তিনি বন্ধু হতে পারেন না, বাবা হয়ে কথা বলেন। তবে মেয়েকে সর্বোচ্চভাবে ভরসা দেওয়ার চেষ্টা করেন, যেন মেয়ের এই বিশাল পৃথিবীতে একা না লাগে। করবী বাবার বুকে মাথা রেখে প্রশ্ন করল, তুমি টাকার কথা কি করে জানলে আব্বু? তৈয়ব হোসেন হাসলেন। যুবককালে তিনি ছিলেন প্রচণ্ড বুদ্ধিমান লোক। লোকে ভালো মন্দের বিচার বিশ্লেষণ করতে কতবার তার কাছে আসতো, অথচ তিনি বুঝবে না তার অগোচরে তার সন্তানই কি করছে তা কি হয়? জানলাম কোনো একভাবে। যখন বিন্দুর সাথে দুঃখ করছিলিস তুই, তখন শুনলাম। বাবাকে একটিবার জানালি না কেন তোর যে এতগুলো টাকা হারিয়েছে? করবী চুপ করে থাকে। তার বাবা বিচক্ষণ। মেয়ে কেন টাকার কথা জানায়নি সেটা তিনি ভালো করেই বুঝতে পেরেছেন। তাই নতুন করে বাবাকে সে আর বলল না কিছু। তৈয়ব হোসেন এবার তাড়া দিলেন, এখনই গিয়ে মেয়েটাকে টাকাগুলো দিয়ে আয় মা। আমাদের বাপ মেয়ের সংসার দুবেলা না খেলেও কিছু হবে না। আর ওদের কতগুলো পেট, আমাদের চেয়ে ওদের সমস্যা বেশি। করবী বাবার হাতে টাকার খামটা নিল, শুধালো, এত টাকা তোমার কাছে কিভাবে এলো বাবা? সেই উত্তরের এখন তেমন কোনো প্রয়োজন নেই মা। তুই টাকাটা দিয়ে আয়, মেয়েটা না হয় আরও মার খাবে। করবীর মনে খচখচ রইল, কিন্তু সে আর বসে থাকলো না। খামটা নিয়ে ছুটল বিন্দুদের উদ্দেশ্যে। তৈয়ব হোসেন অন্ধকারে মেয়ের চলে যাওয়ার অবয়বের দিকে তাকিয়ে রইলেন নির্নিমেষ। তার কি সুন্দর পরীর মতন মেয়ে, এত সুন্দর সন্তানের চোখের নিচে চিন্তার দাগগুলো তিনি বুঝবেন না তা কি করে হয়? বাবাটা ঘরে থাকে বলে বুদ্ধিও কি লোপ পেয়েছে নাকি যে মেয়ের আড়ালের কথা বুঝবেন না? দীর্ঘশ্বাসে ভারী হলো রজনীর ক্যানভাস। তৈয়ব হোসেন চোখ বন্ধ করলেন। মেয়েটা অবিকল মায়ের মতন হয়েছে। ওর মায়েরও তো এমন সুন্দর রূপ ছিল। স্ত্রীর কথা মনে পড়তেই ফতুয়ার বুকের পকেট থেকে তিনি স্ত্রীর ছবি বের করলেন। আফসোস করে বললেন, মিনু, তোমার মেয়েটা তোমার মতোই সুন্দর হয়েছে জানো। তুমি থাকলে আমার বাবা মেয়ে একটা কুল পেতাম। সংসারটা এমন ছন্নছাড়া হতো না। অথচ ছবির মিনু জবাব দেন না, কিন্তু তার চোখ দুটো যেন হাসছে। অসম্ভব সুন্দর নারীদের স্তব্ধ মুখের দিকে তাকালেও মনে হয় কত কথা যেন বলছে সে মুখ, সেই চোখ। সিঁড়ি ডিঙিয়ে ভীরু পায়ে ছাদের দরজায় দাঁড়ালো করবী। পরিবেশ পরিস্থিতি বুঝার জন্য এই বিরতি নেওয়া। আলোহীন রাত হলেও মানুষের অবয়ব দেখা যায় বিনা দ্বিধায়। আর সেজন্য চিলেকোঠার ঘরটার সামনে যে একটা ছিমছাম মেয়েলি শরীর দাঁড়িয়ে আছে তা বুঝতেও বাকি রইল না করবীর। চিলেকোঠার দরজা বন্ধ। হয়তো বিন্দুকে শাস্তি দেওয়া হয়েছে সারা রাত বাহিরে কাটানোর, এসব নতুন না। তাছাড়া গ্রীষ্মকালীন রাত অবলীলায় কাটিয়ে দেওয়া যায় খোলা আকাশের নিচে বসে, এতে আরাম বোধ হয়। কিন্তু শীতকালে এই ব্যাপারটা বড় অমানবিক হয়ে যায়। করবী ধীর পায়ে বিন্দুর কাছে পৌঁছালো। ক্ষীণকণ্ঠে বলল, আমাদের বাসায় গেলেও পারতিস, দুজনে এক রাত না হয় গল্প করেই কাটাতাম। এই মাঝরাতে এমন হিমশীতল মেয়েলি কণ্ঠে বিন্দুর চমকে যাওয়া কিংবা ভয় পাওয়া উচিত ছিল, অথচ এর একটাও তার মাঝে দেখা গেল না। বরং তার বিনিময়ে পাওয়া গেল বেশ ঝলমলে কণ্ঠ। করবী বিন্দুর কথায় অবাক হলো কিঞ্চিত। আমি জানতাম তুমি তুমি যে এইখানে আইবা, তাই কষ্ট কইরা আর নিচে যাই নাই। তুই কিভাবে জানলি আমি যে আসবো? এবারের প্রশ্নে 180 ডিগ্রি ব্যাসার্ধে ঘাড় ঘোরালো বিন্দু। বলল, প্রতিবার আমি মাইর খাওয়ার পর তোমারে দিয়ে ছাদের দরজায় দাঁড়াইয়া থাকো কেমন অসহায়ের মতো। মাঝে মাঝে তো আমার হাসি পায়, ভাবি মাইর আমি খাইলাম না তুমি। বিন্দু কথা থামিয়ে হাসলো নিঃশব্দে। তার হাসির সঙ্গী হলো করবীয়। ছোট চড় দিল পিঠে। মুখ ঘুরিয়ে বলল, রসিকতা করিস না তো, ব্যথা বেশি পেয়েছিস?
আরে আপা, এইগুলো কোনো ব্যাপার হইলো? আমার তো এইসব গায়েই লাগে না। বিন্দু বেশ গা ঝেড়েই উত্তরটা দিল, কিন্তু করবি জানে বিন্দু মিথ্যা কথা বলছে। বিন্দু চিৎকারই বলে দিয়েছিল সে কতটা ব্যথা পেয়েছিল তখন। তবুও পরিস্থিতি ঘোরানোর বিরাট ক্ষমতা মেয়েটার মাঝে আছে। করবি এবার তার হাতে খামটা এগিয়ে নে টাকাগুলো, খালাকে দিয়ে দিস। শুধু শুধু কতগুলো মার খেলি। দিল। বিন্দু এবার 2 কদম পিছে হাঁটলো, ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, সিসি আল্লাহ, আপা তুমি টাকা দিতে আইছো কেন? টাকাটা তোদের প্রয়োজন বিন্দু, নে টাকাগুলো। আমাদের সমস্যা সামলে নিয়েছি আমরা, নে ধর। বিন্দু হাত বাড়ালো না, বরং ঠায় দাঁড়িয়ে থেকেই বলল, আপা, আমার আম্মার কথায় কষ্ট পাইও না গো। আমার আম্মা অভাবের তাড়নায় এমন করে, না হয় হ্যাঁ খারাপ না। মাকে ভালো প্রমাণ করার কি আপ্রাণ চেষ্টা মেয়েটার চোখে মুখে। করবি এগিয়ে এলো তাই বিন্দুর হাতে জোর করে টাকার খামটা ধরিয়ে দিয়ে বলল, খালাকে আমি মোটেও খারাপ ভাবছি না। মানুষটা অতিরিক্ত চিন্তায় থাকলে কখনো কখনো এমন রেগে যায়। আমি বুঝি এইসব। তুই টাকাটা নিয়ে নে, আমাদের তো দরকারের সময় দিয়েছিলিস, এখন দরকার শেষ, তুই খালাকে এই টাকাগুলো ফেরত দিয়ে দিস। আপা, তুমি আম্মারে খারাপ ভাবতেছো আমি জানি, কিন্তু আমার আম্মা এত খারাপ না। হ্যাঁ আসলে বিশাল জমিদারের মাইয়া, আজ ভাগ্যের দোষে এইখানে আইছে। তারে তার ভাগ্য, হেই মানুষটার মাঝে মাঝে ক্লান্ত হয়ে এমন করে। তুমি কষ্ট নিও না গো, আর তার হইয়া আমি ক্ষমা চাইতেছি তোমার কাছে। কথাটা বলে সত্যি সত্যি ক্ষমা চাইলো বিন্দু। তাও হাত জোর করে। করবি তাই কিছুটা রেগে গেল, ধমকে বলল, এসব কি করছিস বিন্দু? চর লাগাবো একটা। খালাম্মা ভালো মানুষ, বুঝি আমি এটা। তার আচরণে আমি মোটেও কষ্ট পাইনি। তুই এইসব করে আমায় ছোট করিস না। করবীর ধমকে বিন্দু হাসলো, হেসে জড়িয়ে ধরলো মানুষটাকে, আহ্লাদি হলো কিঞ্চিত। তাইলে টাকাটা তুমি নিজের কাছে রাখো। এখন আমাগো সত্যি কইরাই এই টাকার দরকার নাই। যদি কোনোদিন লাগে তোমার থেকে ফেরত নিমু। আমাগো সাহায্য নেওয়া দেওয়ার কি এত সহজে শেষ হইব কও? তোমারে আমার কসম, টেহাটা রাখো আপা, না হয় আমি বুঝমু তুমি মেয়ালা কষ্ট পাইছো দেখা টাহাটা দিতাছো। করবীর পথ বন্ধ হয়ে গেল। অবশেষে না পেরে টাকাটা আবার নিজের কাছে ফেরত নিল। বিন্দু মেয়েটা ভীষণ ভালো। বর্তমানে পৃথিবীতে অহরহ এত ভালো মনের মানুষ দেখা যায় না, বিলুপ্ত প্রায় বলা যায়। ভালো মানুষ হলেই তো যন্ত্রণা পেতে হয়। আজকাল সবাই ভালো মানুষ হওয়ার ঝুঁকি এড়িয়ে চলছে। সবারই তো সুখে থাকার অধিকার আছে। সুখে থাকতে হলে যদি খারাপ মানুষও হতে হয়, তাতেও আজকাল যে কারো আপত্তি নেই। তারপর রাত বাড়ল। করবী যেতে চায়নি বিন্দুকে একা রেখে, বিন্দুর সাথেই থাকতে চাইল, কিন্তু নাকচ করলো বিন্দু। সে করবীকে জোর করে নিচে পাঠালো এবং বলল, আমি এখানে একা থাকুমো না আপা, আমার এই পৃথিবীতে সঙ্গী হয়তো কম আছে। করবী সেটারও প্রমাণ পেল। যখনই সে দরজা পেরোলো, ঘাড় ঘুরোতেই দেখলো ছোট ছোট পায়ে একটা বাচ্চা এগিয়ে যাচ্ছে বিন্দুর কাছে। কেমন যত্ন করে বিন্দুর মারের জায়গাগুলো ছুঁয়ে ছুঁয়ে দিচ্ছে আলগোছে। সারাদিন ঝগড়া করা দুটো মানুষ কেমন দুজন দুজনার ব্যথা ভাগ করে নিচ্ছে এই মধ্যরাতে। করবী দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়েগুলোর অনেক ভালো হোক, প্রার্থনাটুকু করেই সে নিজের বাসার দিকে পা বাড়ালো। ভার্সিটির চত্বরে পা ঝুলিয়ে বসে আছে করবী। হাত ঘড়িতে সময় দেখে নিল মাত্র 11টা। একটা ক্লাস করার জন্য কত দূর পথ হেঁটে আসলো, অথচ একটা ক্লাস হবে জানলে সে কখনোই আসতো না। অবশ্য নোটিশ তো দিয়েছিল, কিন্তু তার স্মার্টফোন না থাকায় সে এটা সম্পর্কে অবগত ছিল না। তার উপর তার কোনো ঘনিষ্ঠ বন্ধু বান্ধব নেই যে ব্যাপারটা জানিয়ে তার এত বড় একটা উপকারে আসবে। বেলা বাড়ায় পাল্লা দিয়ে বেড়েছে খিদেটাও। চত্বরের খুব দূরে দূরে বসে আছে ছাত্রছাত্রীরা, এক একজন এক এক কাজে মশগুল। করবী ব্যাগে হাত দিল। আসার সময় আমেনা খালা মানে বিন্দুর মা তাকে এই টিফিন বক্সটা ধরিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন, ধরো, তোমার পছন্দের খাবার রান্না করছিলাম। তোমার তো বাইর হওয়ার সময় হয়ে গেছে, তাই টিফিন বাক্সতে কইরা দিয়া দিলাম, সময় কইরা খাইও। করবী অবশ্য কিছুটা অবাকও হয়েছিল মহিলার আচরণে। ভদ্র মহিলা এমনই, হুট করে রেগে যান, আবার এত মায়া দেখান মাঝে মাঝে। করবীর তো কখনো সখনো মনে হয় এটা তার নিজের মা বুঝি। সে ধীর হাতে ব্যাগ থেকে টিফিন বক্সটা বের করলো। বেশ মাঝারি আকারে টিফিন বক্সটি খুলতেই দেখলো সেখানে ঠাসা তার পছন্দের বইয়া ভাত এবং শুটকি মাছের ভর্তা, বেগুন ভর্তা সহ 3-4 পদের ভর্তা। নিজের এত প্রিয় খাবারটা দেখে করবীর তর সইল না। হাত ধুয়ে এক লোকমা চালান করে দিল মুখে। সুস্বাদু খাবারের ছোঁয়া পেতেই চোখ দুটো আপনা আপনি বন্ধ হয়ে গেল। প্রথম লোকমাটা গিলেই চোখ মেলতে দেখলো তার সামনে দাঁড়িয়ে আছে পার্থিব ও তিমির। চোখ মেলেই তাদের দেখে করবী কিঞ্চিত লজ্জা পেল। থতমত খেলো নিমিষেই, জিজ্ঞাসা করলো, আপনারা? পার্থিব এবার হাসলো, হেসেই করবী থেকে কিছুটা দূরত্বে বসলো। টেনে বসালো তিমিরকেও। তিমিরের চোখের চাহনি শান্ত ও শীতল।
এত মজা করে একা একা খাচ্ছ করবি, আমাদেরও নিলে পারো। তার খাওয়ার দৃশ্য যে দেখেছে ওরা তা ভালো করেই বুঝতে পারলো করবী আমতা আমতা করে বলল। হ্যাঁ নিন না, শেয়ার করছি, আসুন। পার্থিব আর অপেক্ষা করলো না, হাত ধুয়ে এক লোকমা মুখে তুলে নিল, সাথে জোর করে তিমিরের মুখে এক লোকমা চালান করলো। আমেনা খালার রান্নার হাত ভীষণ ভালো, তাই খাবারটি মুখে দিতে প্রাণ জুড়িয়ে এলো দুজনারই। পার্থিব ভীষণ আগ্রহী হলো, এটা ওটা জিজ্ঞাসা করা আরম্ভ করলো এই নতুন খাবারটি বিষয়ে। সাথে তিমিরের টিফিন বক্সটিও খুললো সে নিজে। তিনজনার খাবার ভাগাভাগি হলো নিঃসংকোচে। পার্থিব বেশ বন্ধুক সুলভ হওয়ায় করবীর সংশয় কেটে গেল নিমিষেই। ডুবে গেল দুজন ভীষণ আড্ডায়। তিমির একধানে তাকিয়ে রইল করবীর দিকে। অনেকগুলো বছর আগে ঠিক এই জায়গাতে তিমিরের গল্প ছিল অন্যরকম, অথচ আজ সেই গল্পের ছিটে ফোটাও অবশিষ্ট নেই। অথচ সেই গল্পের প্রধান চরিত্রের নারী অবয়বের সাথে আজকের নারীর অবয়বটির ভীষণ মিল। তিমির যেন এক মুহূর্তের জন্য ভুলেই বসলো তার গল্পের সমাপ্তি হয়েছে আজ বহুদিন, এবং সেই ভুল থেকে ভুলো মন করে বসলো একটা বিব্রতকর কাজ। করবীর ঠোঁটের পাশে লেগে থাকা খাবারটুকু সে মুছে দিল নিজের হাতে, এবং ঠিক সেই মুহূর্তেই থেমে গেল আড্ডা। করবী তো বিস্মিত হলো, সাথে বাদ গেল না পার্থিব। বন্ধুর দিকে সে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। হুঁশ হলো তিমিরের, সে বোকার মতন কাজ করে ফেলেছে, কিন্তু সে কাউকেই বুঝতে দিল না, বরং এমন ভান করলো যেন এটা স্বাভাবিক। প্রায় সময় সেই কাজটা করে। লজ্জায় নুয়ে এলো করবী, সুন্দর গালগুলোতে দেখা দিল গোলাপি আভা, মনে হলো যেন গোলাপ ফুলের পাপড়ি। ঠিক সেই মুহূর্তে আবেগ অনুভূতির এলোমেলো সময়টাতেই করবীর ফোনে মেসেজ এলো। করবী নিচু অক্ষিযুগল ফোনের দিকে দিতেই তার লজ্জা রাঙা মুখ নিমিষেই মলিন হয়ে গেল। গোলাপি প্রেম কেটে ধরা দিল ভয়। ভীত চোখে চারিপাশ তাকাতেই খেয়াল করলো দূরে বসে রক্ত লাল চোখ নিয়ে তাকিয়ে আছে হিরণ, অথচ ঠোঁটে বাঁকা হাসি। রাতের রাস্তায় শূন্য চোখে কেবল তাকিয়ে রয়েছে কুকুর, এছাড়া এই পথে আর কোনো জনমানবের চিহ্ন নেই। কুকুরটা থেকে থেকে কয়বার উচ্চস্বরে ডাকছে, তারপর আবার চারিপাশে শুনশান নীরবতায় চুপ হয়ে যাচ্ছে। কুকুরটার পাশেই বসে আছে বিন্দু, চিন্তায় কপালে তার ভাঁজ। কাজ থেকে আজ ছুটি পেয়েছে দেরিতে, যার ফলে বেশ খানিকটা রাতেই নেমে গিয়েছিল বলা যায়। গাড়ি ঘোড়া না পাওয়াতে হেঁটেই বাসায় পৌঁছানোর মতো ঠিক করেছিল, কিন্তু এতেই বাঁধল বিপত্তি। তাড়াতাড়ি বাসায় পৌঁছানোর জন্য বড় রাস্তা ছেড়ে ধরেছিল গলির পথ। এই অন্ধকারে দ্রুত পা চালিয়ে এগোতে গিয়ে বিপদটা ঘটল। রাস্তার কিনারে থাকা ইটের সাথে পা আটকে ঠাস করে পড়ে গেল রাস্তায়। বেশ ভালোভাবে মচকে গেল পাটাও, ব্যথায় মুখ দিয়ে বের হলো চিৎকার। অথচ সাহায্য করার জন্য আশেপাশে কেউ ছিল না, কেবল অবুঝ কুকুরটি ছাড়া। মচকে যাওয়া পা নিয়ে উঠে দাঁড়াতে গিয়ে সে খেয়াল করলো পায়ে জোর পাচ্ছে না, এত ব্যথা পেয়েছে যে পায়ে শক্তি দিতে পারছে না। তারপর আর কি, অসহায় হয়ে ঠায় বসে রইল। বিন্দুর ব্যথার মাঝে এই কুকুরটা আবার শব্দ করে ডেকে উঠল। এতে চমকে উঠল মেয়েটা, বেশ ঘাবড়েও গেল আচমকা এমন শব্দের। সাথে সাথে বুকে থুতু দিল, কুকুরটার দিকে তাকিয়ে শাসনও শুরু করলো। এই এই, তুই এত জোরে জোরে চিল্লাস কেন? আমারে কি দেখা তোর চোখ ডাকাইত মনে হয়? অমানুষ কুত্তা! কুকুরটা কি জানি কি বুঝলো, বিন্দুর ধমকে একদম চুপ হয়ে গেল। উঁচিয়ে রাখা মাথাটা নামিয়ে গুটিসুটি হয়ে শুয়ে রইল। মায়া হলো বিন্দুর, আহারে ধমক দেওয়াতে কি ও কষ্ট পেল? কতক্ষণ আর চোখে তাকিয়ে রইল কুকুরটার দিকে। অবশেষে না পেরে সে আবারও ডাকলো। থাক, কষ্ট পাইস না, এইদিকে আয় তো। তোরে ধমক দিতে চাই না, ভয় পাইছিলাম দেখে দিছি। রাগ করছিস না, করিস না। তুই তো আমাকে হুতুমের থাইকেও ভালো। হুতুমরে তো একটা ধমক দিলে হ্যাঁ বিপরীতে দুইটা ধমক দেয়। কিন্তু তুই কি সুন্দর কইরা মাইনে নিলি আমার ধমক। জানস, কেউ আমার এইভাবে মানে নাই আজ পর্যন্ত। না না, ভুল কইছি। কবরী আপা আমারে আবার বেশ মানে, একমাত্র হের কাছে গেলেই মনে হয় আমি মানুষ। না হয় হিরণ ভাই আমার লগে যেমন করে, আমার না মাঝে মাঝে অনেক কান্দন পায় জানস। শেষের কথা সুরে ছিল অবুঝ অভিমান, মন খারাপের রেশ। কুকুরটাও এবারও বিন্দুর কথা মানল। অলস গা ঝেড়ে বিন্দুর গা ঘেঁষে বসলো। এতে খুশি হলো বিন্দু, ব্যাগ থেকে বিস্কুটের প্যাকেটটা বের করলো। প্যাকেটটা ছিঁড়তে ছিঁড়তে আবার কুকুরটিকে বলল। এই বিস্কুটটা হুতুমের লেগে কিনছিলাম, হ্যাঁ আবার অপেক্ষায় তাহে আমি কখন যামু। হের লেগে কিছু দিমু, হের ভাগের অর্ধেক বিস্কুট তোরেও দিলাম, নে খা। কথাটা বলেই সে সত্যি সত্যি অর্ধেকটা বিস্কুট কুকুরটার মুখের সামনে রাখলো। কি বিস্ময়কর দৃশ্য! মানুষ কখনো মানুষের ভালোবাসার ভাগ কুকুরকে দিতে পারে? পারে না। মানুষের উচ্ছিষ্টটুকুই যদি কুকুর খায় তাও সহ্য করতে পারে না, সেখানে নিজেদের ভাগ দিবে তা অসম্ভব। অথচ এই অসম্ভব কাজটুকু নির্দ্বিধায় করে ফেললো বিন্দু। কুকুরকে বিস্কিট দিল, সাথে গল্প শোনালো তার কত সুখ দুঃখের। হিরণ ভাই কবে কালো শার্ট পরেছিল আর তার বুকের মাঝে ধুকপোকানি বেড়েছিল তা বলল।
কবে মার্কেটে একটা নীল রঙের শাড়ি পছন্দ হয়েছিল আর দামাদামি করে টাকার অভাবে রেখে এসেছিল সেই শাড়িটি। সেই গল্পটিও বলতে বাদ রাখলো না এই বেনামি কুকুরটিকে। কুকুরটিও ফ্যালফ্যাল চোখে গিলল সকল কথা, গল্প কিংবা বলা যায় ব্যথা। গল্প করতে করতে রাত আরও ঘনীভূত হলো, অথচ হুঁশ নেই সেদিকে মেয়েটার। হাতে থাকা বাটন ফোনটা বন্ধ। এটা দিনের বেশিরভাগ সময় বন্ধ থাকে, আর নতুন কিছু না। কথা বলতে বলতেই বিন্দু অনুভব করলো এই শুনশান রাস্তায় চপল পায়ে কেউ এগিয়ে আসছে, কয়েকটা পদধ্বনি। বিন্দু যেন আশার আলো দেখতে পেল। সে ভুল করেও একবার ভাবলো না এখানে যারা আসছে তারা খারাপ মানুষও হতে পারে। ভালো মানুষদের এই এক সমস্যা, তারা নিজেদের ভালো মন দিয়ে বিচার করে বিধায় না থাকা অবধি তাদের কাছে পৃথিবীর সকলেই ভালো মানুষ। এমনকি ঠকে গেলেও এরা নিজেদের দোষী ভাবে তার কারণেই হয়তো বিপরীত পক্ষ তাকে ঠকিয়েছে। বিন্দুর আশার আলো সত্যি হলো। পথ ধরে আসা মানুষগুলো আর কেউ নয়, করবী ও হুতুম। হুতুমের চঞ্চল পা প্রায়ই ছুটছে বললেও হয়। কোকড়া কোকড়া বাদামি চুলগুলো ছুটার তালে লাফাচ্ছে যেন। করবী বিন্দুকে দেখতে পেয়ে প্রায় ছুটেই এলো, ভয়ার্থতার মুখমণ্ডল। কিছুটা হড়বড়িয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।